একটা বিধবা মেয়ের সাথে আমার একমাত্র ভাতিজার বিয়ে দিলে তুমি? তোমার কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে? এই মেয়ের স্বামী বিয়ের একদিনের মাথায় মারা গিয়েছে, এমন একটা অপয়া মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ে দিলে কোন সাহসে? গিয়েছিলে তো এই মেয়ের বিয়ে খেতে, আর নিজের পুত্রবধূ করে নিয়ে আসলে। ক্ষোভে কথাগুলো বলেন মিসেস রোকেয়া বেগম। নাদিয়া বেগম ইতস্তত করেই বলেন, উফ, আস্তে কথা বলো রোকেয়া, সিরাত শুনে ফেলবে। মেয়েটা অনেক কষ্ট পাবে কথাগুলো শুনলে। রোকেয়া বেগম বিরক্তিকর মুখমণ্ডল নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। প্রচণ্ড বিরক্ত নিয়েই বলল, শুনলে শুনবে, ভুল কিছু তো বলিনি। তোমাকে বোকা বানিয়ে ঘাড়ে চেপে বসেছে, একেবারে বউ হয়ে আসলে এই বাড়িতে। রোকেয়া বেগমের কথা শুনে খুবই বিরক্ত হলেন নাদিয়া বেগম। গম্ভীর কণ্ঠেই বললেন, এসব আবোল তাবোল কথা কেন বলছো? আর সিরাতের মত ছিল না এই বিয়েতে। ও তো আহনাবকে বিয়ে করতে রাজি হতে চাইছিল না, পরে ওর বাবার কথা রাখতে এই বিয়েতে রাজি হয়। তোমাকে আমার কিছু বোঝাতে হবে না, সবই এই মেয়ের বুদ্ধি। ইচ্ছে করে প্রথমে রাজি হয়নি যেন কেউ একে দোষারোপ করতে পারে না। আমি কি বুঝি না চালাকি? নাদিয়া বেগম পুনরায় গম্ভীর কণ্ঠেই বললেন, সবাইকে নিজের মতো মনে করো না। তুমি এখন যেতে পারো, তোমার এখানে আর কোনো কাজ নেই। রোকেয়া বেগম রেগে গেল নাদিয়া বেগমের কথায়। ভালো করে নিজের অপমানটা বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। আর হাত থেকে ফুলের ডালাটা বিছানার উপর রেখে রুম থেকে চলে আসলো। রোকেয়ার যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ত্যাগ করলো নাদিয়া বেগম। নাদিয়া আর রোকেয়া বেগম মিলে রুম ফুল দিয়ে সাজাতে ছিল। নাদিয়া বেগম ফুলের ডালাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ডালাটা বারান্দায় রেখে ভেতরে আসলো। রুমে আসতেই দেখলো অন্যমনস্ক হয়ে সিরাত দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সিরাতের কাছে এগিয়ে গেল। সিরাত এত সময় ওয়াশরুমে ছিল, কিন্তু রোকেয়া বেগমের সব কথাই তার কর্ণকুহর হয়েছে। হঠাৎ মাথা কারো স্পর্শে সিরাত চমকে উঠল। নাদিয়া বেগম পরম স্নেহে সিরাতের মাথায় হাত বুলাতে বুলাতে হেসেই বলল, ভয় কেন পাচ্ছ মা? ভয় কিছু নেই, আমি আছি তো। মুহূর্তেই চোখ ছলছল করে উঠল সিরাতের। আজ পর্যন্ত এখনো কেউ তাকে বলেনি ভয়ের কিছু নেই, আমি আছি তো। শুধুমাত্র আমি আছি তো পাশে, এই কথাটাই অনেক যথেষ্ট মনে সাহস জোগাতে, মনে ভরসা সঞ্চয় করতে। কিন্তু এই কথাটা অনেক দুর্লভ লাইন, সহজে শুনতে পাওয়া যায় না। যদি যেত তাহলে হয়তো জীবনের কঠিন সময় অনেকে সহজে পাড়ি দেওয়া যেত। সিরাতের ভাবনায় ছেদ ঘটিয়ে নাদিয়া বেগম বললেন, চলো বিছানায় বসবে। নাদিয়া বেগম সিরাতকে বিছানায় বসিয়ে বললেন, তুমি বসো মা, আমি এক্ষুনি আসছি। সিরাতকে বসিয়ে রেখে নাদিয়া বেগম নিচে চলে গেলেন। সিরাত চুপচাপ বসে ভাবতে লাগলো, নাদিয়া বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে। শুধুমাত্র 2 দিনের আলাপে নিজের ছেলের বউ করে নিয়ে আসলেন। কিন্তু বিয়ের মধ্যে যে করুণাও রয়েছে, সে তো কখনো চায়নি করুণার পাত্রী হতে। তাহলে ভাগ্য কেন তাকে বাধ্য করলো করুণার পাত্রী হতে? হয়তো ভাগ্য নিষ্ঠুর, সবসময় নিষ্ঠুরতার পরিচয় দেওয়া তার কাজ। মানুষ যা করতে চায় না, ভাগ্যের পরিহাস তাকে বাধ্য করে তা করতে। আজকে সিরাতের বিয়ে ছিল আদনানের সাথে। আদনান নিজ থেকে বিয়ের প্রস্তাব দেয়। সিরাতের আগে একটা বিয়ে হয়েছিল, বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, কিন্তু বিয়ের পর দিনই অ্যাক্সিডেন্টে মারা যান তার স্বামী। সাথে সাথে নতুন বউয়ের তকমা থেকে বিধবার তকমা লাগে তার গায়ে। সব জেনেই আদনান তাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু বিয়ের আসরে এই কথা তার মা জেনে বিয়েতে অস্বীকার করেন। তিনি আর আদনানও কোনো কথা না বাড়িয়ে বিয়ের আসর থেকে চলে যায়। ভরা বিয়ের আসরে কটু কথার পাত্রী হয় সিরাত। সবার অপমানের হাত থেকে বাঁচাতে তখনই নাদিয়া বেগম এসে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয়। সিরাত প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে চাচার কথা রাখতে বিয়েতে রাজি হয়। হঠাৎ রুমে প্রবেশের আভাস বুঝতে পেরে সিরাত দরজার পানে তাকায়। নাদিয়া বেগম হাতে খাবারের প্লেট নিয়ে ভেতরে প্রবেশ করছে। সিরাতের পাশে বসে ভাত মেখে তার সামনে ধরল। সিরাত শুধু থমকে সেদিকে তাকিয়ে রয়েছে। নাদিয়া বেগমের ব্যবহারে সিরাত ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। অল্প সময়ে অনেকটা আপন করে নিয়েছেন তিনি সিরাতকে।
নাদিয়া বেগম চোখের ইশারায় সিরাতকে খেতে বললেন। সিরাত খাবার মুখে নিয়ে খেতে লাগলো। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। খাবারে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে আজ সে। এই খাবারের ভেতর লুকায়িত রয়েছে মাতৃস্নেহ, যে স্নেহ পাওয়ার জন্য এতদিন তার মন আফসোস করত। ইস, যদি তার মা বেঁচে থাকতো তাহলে তাকেও হয়তো তার মা মুখে তুলে খাইয়ে দিত। আজ অনেক বছর পর মাতৃস্নেহের ছোঁয়া পেল। সিরাত ছোট থাকতে তার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে চাচার বাসায় বড় হয়েছে সে। চাচার ভালোবাসা আর চাচির অবহেলার পাত্রী হয়ে তার বড় হওয়া। এই রোড অ্যাক্সিডেন্ট তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। সবে ওটি থেকে বের হলো আহনাফ। নিজের কেবিনে এসে গায়ের অ্যাপ্রন খুলে চেয়ারের ওপর রাখলো। চেয়ারে বসে টেবিলে হাত রেখে তার উপর মাথা নুয়ে রাখলো। মাথা ভার হয়ে রয়েছে তার। ফোনের আওয়াজে মাথা তুলে ফোনের দিকে তাকালো। সে জানে এখন তার মা ফোন দিয়েছে। আহনাফ ফোন কেটে দিয়ে উঠে দাঁড়ালো। হাতে অ্যাপ্রনটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। সিরাত পরনের ভারী বেনারসি পাল্টে নর্মাল সুতির শাড়ি পরেছে। গরমে অস্বস্তি হচ্ছিল তার অনেক। মাথা যন্ত্রণায় মরে যাওয়ার উপক্রম তার। শরীর যেন ছেড়ে দিচ্ছে তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজে 15 মিনিট। তার যার সাথে বিয়ে হয়েছে সেই ব্যক্তির নাম আহনাফ, শুধু এইটুকু জানে সিরাত। তাকে এখনো দেখেনি সিরাত। বিয়ের সময় তার পাশে বসেছিল অনেক সময়, কিন্তু তার দিকে তাকানো হয়নি সিরাতের। এই বাসায় আসার সাথে সাথে বেরিয়ে গিয়েছে আহনাফ। নাদিয়া বেগম বললেন তার জরুরি কাজ আছে, তাই গিয়েছে। সিরাত বিছানায় গা এলিয়ে দিল। আর বসে থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে। বিছানায় শুতেই নিজের অজান্তে ঘুমিয়ে পড়ল সিরাত। কিছুক্ষণ পর আহনাফ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমে আসতেই চোখ গিয়ে পড়ল সিরাতের দিকে। বাহিরে ঠান্ডা হাওয়া বইছে, হয়তো ঝড় উঠবে। রুমের জানালা খোলা, বাহিরের বাতাস রুমের ঠান্ডা আবহাওয়া তৈরি করছে। স্নিগ্ধ এক ঘুমন্ত রমণীর দিকে তাকিয়ে রয়েছে আহনাফ। সেই তাকানো বেশি সময় স্থায়ী হলো না। আহনাফ সিরাতের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিজের দিকেই তাকালো। আধ ভেজা হয়ে রয়েছে সে। দ্রুত কাবার্ডের কাছে গিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো আহনাফ। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। টাওয়াল চেয়ারে মেলে দিয়ে রুমের জানালা বন্ধ করলো। মনস্থির করলো সোফায় ঘুমাবে সে। বিছানার কাছে এগিয়ে গেল বালিশ নিতে। সিরাতের অপর পাশে বালিশ রাখা। আহনাফ একটু ঝুঁকে বালিশ নিতে গেল। সঙ্গে সঙ্গে সিরাতের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আহনাফকে দেখে চিৎকার করলো। আহনাফ চমকে সোজা হয়ে দাঁড়ালো। সে পুরো থমকে গেল। সিরাত উঠে বসে যা বলল তা শুনে আহনাফ পুরো অবাক। কে কোথায় আছো? বাসায় ডাকাত পড়েছে, কেউ আমাকে বাঁচাও। আহনাফ সিরাতের কথা শুনে বালিশ হাতেই থমকে দাঁড়িয়ে রয়েছে। সিরাতের কথায় আহনাফ পুরো থ। সিরাতের কথা বোধগম্য হচ্ছে না তার। রুমের ডাকাত দেখলো কোথায়? সিরাতের আহনাফের হাতের বালিশের দিকে তাকিয়েই বলল, ডাকাত আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে নিয়েছিল। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আহনাফ বুঝতে পারলো সিরাত তাকেই ডাকাত বলছে। কথাটা বোধগম্য হতেই আহনাফের মুখে রাগ ফুটে উঠল। চোয়াল শক্ত করেই বলল, এই মেয়ে, আমাকে তোমার ডাকাত মনে হয়? আহনাফের এমন কণ্ঠে হালকা কেঁপে উঠল সিরাত। হুঁশ ফিরল তার। হঠাৎ চোখ খুলে আহনাফকে এভাবে দেখে যা মাথায় আসে তা বলে ফেলেছে সিরাত। আহনাফের মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো। না, একে দেখে তো ডাকাত মনে হয় না। ডাকাত দেখতে তো আরো ভয়ানক। ডাকাতের বড় বড় গোঁফ থাকে, কিন্তু এর তো তেমন গোঁফ নেই। ডাকাত যদি না হয় তাহলে কে? পরিচিত তো না। এত রাতে রুমে অপরিচিত কাউকে দেখে খুব অস্বস্তি লাগছে তার। সিরাত প্রশ্নতুর কণ্ঠেই বলল, আপনি কে? এত রাতে এই রুমে আসার সাহস কি করে হলো আপনার? আহনাফ ভ্রু কুঁচকে সিরাতের দিকে তাকিয়ে বলল, আমার রুমে বসে আমাকেই জিজ্ঞেস করছো রুমে আসার সাহস কি করে হলো আমার? সিরাত অবাক নয়নে তাকিয়েই বলল। এটা আপনার রুম? আহনাফ বিরক্ত নিয়েই বলল। কোনো সন্দেহ আছে? সিরাত আনমনেই বলল। হ্যাঁ। আহনাফ ভ্রু উঁচু করে সিরাতের দিকেই তাকালো। সিরাত আহনাফের তাকানো দেখে নির্বিকার কণ্ঠেই বলল, আপনি আহনাফ? আহনাফ কিছু বলল না।
বালিশ হাতে নিয়ে সোফার কাছে গেল। সোফার উপর বালিশ রেখে বেডের কাছে গিয়ে পাশের দেয়ালে লাইটের সুইচ অফ করলো। বেডের পাশে সাইড টেবিলের উপর রাখা টেবিল ল্যাম্প জ্বালালো। টেবিল ল্যাম্পের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে রুমের ভেতর। সিরাত এক দৃষ্টিতে তাকিয়ে আহনাফের কর্মকাণ্ড দেখছে। আহনাফ সোফায় গিয়ে শুয়ে পড়ল। সিরাত স্থির হয়ে বসে রয়েছে। আহনাফ চোখের ওপর হাত ভাঁজ করে রেখেই বলল, শুধু নাম জেনে একজনকে বিয়ে করলে, এখন আমার জায়গায় অন্য কেউ আমার পরিচয় দিলে তাকে আমি বলে বিশ্বাস করতে? এখনো মানুষ এতটা কিভাবে বোকা হয়? তোমার মতো বোকার বিরক্তিকর মানুষের জন্যই সমাজে যত ঝামেলা। আহনাফের কথা শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। আহনাফ পুনরায় বলে উঠল, আর হ্যাঁ, প্রতিদিন আমি সোফায় ঘুমোতে পারবো না। সপ্তাহে 4 দিন তুমি, আর 3 দিন আমি সোফায় ঘুমাবো। আর আমার উপরে নিজের কোনো অধিকার দেখাতে আসবে না। আমি আমার মতো, আর তুমি তোমার মতো থাকবে। সিরাত কিছু বলল না, নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ক্লান্ত থাকায় আহনাফ দ্রুত ঘুমিয়ে পড়ল। সিরাত বসে বসে জীবনের সমীকরণ মেলাচ্ছে। তার জীবনে কত কিছু হয়ে গেল। প্রত্যেক মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তারও ছিল। নিজের একটা সংসার হবে, কিন্তু এই সংসারে তাকে হয়তো সারা জীবন করুণার পাত্রী হয়ে থাকতে হবে। আর ভাবতে পারছে না প্রচুর মাথা ব্যথা করছে তার। বিছানায় গা মেলে দিল সিরাত। চোখ বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ল সিরাত। ভোরের আলো ফুটেছে, কিছু সময় হয়েছে, এখনো পুরোপুরি আলো ফোটেনি। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। সিরাতের ঘুম ভেঙে গিয়েছে আজানের শব্দে। উঠে বসলো, নামাজ পড়ার জন্য অজু করতে চলে গেল। অজু করে এসে জায়নামাজ খুলতে লাগলো। রুমের চারিদিকে চোখ বুলালো। দৃষ্টি স্থির হলো ওয়ার্ড্রপের ওপর। সেখানে জায়নামাজ ভাঁজ করে রাখা রয়েছে। সিরাত ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। জায়নামাজ হাতে নিয়ে নিচে বিছিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষ করে যথাস্থানে গুছিয়ে রেখেছে জায়নামাজ। ধীর পায়ে এগিয়ে গেল বারান্দায়। বারান্দায় অনেক জাতের ক্যাকটাসের গাছ রয়েছে। ক্যাকটাসের সৌন্দর্য অতুলনীয়। ক্যাকটাসের সৌন্দর্য বিমোহিত হয়, বাড়ির কোণে ঠাঁই দেয়। কিন্তু এই সৌন্দর্যে বিমোহিত হয়ে স্পর্শ করলে এটি তার ভয়ানক রূপ দেখায়। শরীরের অসংখ্য কাঁটায় ভর্তি। এর সৌন্দর্য শুধু দূর থেকে উপভোগ করা যায়। ক্যাকটাস হচ্ছে ক্যারিওফিলাসবার্গের ক্যাকটাস পরিবারের উদ্ভিদ। এই উদ্ভিদের রয়েছে পানি সংরক্ষণের অসাধারণ ক্ষমতা। মরুভূমির প্রচুর উত্তাপ আবহাওয়াতেও ক্যাকটাস পানি সংরক্ষণ করতে পারে বলে ক্যাকটাসের 200 বছরের মতো বেশি সময় বাঁচতে পারে। ক্যাকটাস ঘরের ভেতরে টবে লাগানো হলে 10 থেকে 40 বছর বেঁচে থাকতে পারে। বারান্দায় ভিন্ন টবে ভিন্ন ভিন্ন ছোট সাইজের ক্যাকটাস গাছ লাগানো রয়েছে। সিরাত দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। তার দৃষ্টি বাহিরের দিকে স্থির। বাহিরে এক স্নিগ্ধ পরিবেশ, স্নিগ্ধ বাতাস। সিরাত চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, আবারও ত্যাগ করলো। এই সময়ের বাতাস স্বাস্থ্যের জন্য ভালো। সিরাত দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে রইল। বাহিরের পরিবেশ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভাঙতেই সিরাত চারিদিকে পর্যবেক্ষণ করে বুঝলো সকাল হয়েছে, অনেক সময় হয়ে গেছে। দ্রুত উঠে রুমে চলে আসলো। সোফায় আহনাফ নেই, রুমের কোথাও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:25। সিরাত রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেলো। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। সিরাত চোখ মুখ খিচে ওপরে তাকিয়ে দেখলো আহনাফ কপালে সরু ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে রয়েছে। গম্ভীর কণ্ঠে আহনাফ বলল, গাধা নাকি তুমি? দেখে চলতে পারো না? সিরাত উঠতে উঠতে বিরক্ত নিয়ে বিড়বিড় করেই বলল, আমি না হয় দেখে চলতে পারি না, আর আপনি নিচে অন্ধের মতো চলতেছিলেন কেন? আহনাফের ঠিকই কর্ণকুহর হয়েছে সিরাতের কথাগুলো। কপালে আরো সূক্ষ্ম ভাঁজ ফেলেই বলল, কি বললে? সিরাত আহনাফের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতেই বলল, কিছু না। আহনাফ কিছু বলতে যাবে, কিন্তু ফোন আসতে কিছু বলল না। ফোন কানে দিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। সিরাত আহনাফের যাওয়ার পানে তাকিয়ে রইল। আহনাফের পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, ফর্মাল ড্রেস। আহনাফ দেখতে ফর্সা, তার উপর গালে চাপদাড়ি। দেখতে সুন্দর হলে কি হচ্ছে, ব্যবহারে ভয়ানক। যত সময় দেখলাম শুধুই মেজাজ।
ক্যাকটাসের মতো। ক্যাকটাস যেমন দেখতে সুন্দর তেমন ধরতে গেলে কাঁটা ফোটে, আর উনিও তেমন দেখতে সুন্দর কিন্তু কথা বলে কাঁটার মতো বলে। মিস্টার ক্যাকটাস। কথাগুলো আনমনে বলে বেরিয়ে গেল সিরাত। সিরাতকে সিঁড়ি বেয়ে নামতে দেখে নাদিয়া বেগম বললেন, আহনাফ কোথায়? সিরাত নাদিয়া বেগমের পাশে এসে দাঁড়িয়ে বলল। উনি ফোনে কথা বলছেন, আমি কোনো সাহায্য করব? নাদিয়া বেগম টেবিলে নাস্তা গুছিয়ে রাখতেছিলেন। সিরাতের দিকে তাকিয়ে হাসি দিয়েই বললেন, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো। সিরাত চুপ করে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগম রান্নাঘরের দিকে তাকিয়ে রোকেয়া বেগমকে উদ্দেশ্য করেই বলেন, জুসের জগটা নিয়ে আয় তাড়াতাড়ি। সিরাত নাদিয়া বেগমকে থামিয়েই বলল, আমি নিয়ে আসছি। বলেই সিরাত রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে যেতেই সিরাতের চোখ পড়ল রোকেয়া বেগমের দিকে। তিনি বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে আছেন। সিরাত ইতস্তত বোধ করলো, অন্যদিকে তাকাতেই থাকলো। খেয়াল করলো রোকেয়া বেগমের হাতের পাশেই জুসের জগ রাখা আছে। সিরাত ধীর পায়ে নিচের দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল। জুসের জগ হাতে নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে আসলো রান্নাঘর থেকে। রান্নাঘর থেকে বের হতেই হাঁপ ছেড়ে বাঁচলো। জুসের জগ এনে টেবিলের ওপর রাখলো। টেবিলের এক কোণে বসে আহনাফ ফোনে কিছু দেখছে আর নাস্তা করছে। নাদিয়া বেগম সিরাতকে গ্লাসে জুস ঢেলে আহনাফকে দিতে বলল। সিরাত একটা গ্লাসে জুস ঢেলে আহনাফের পাশে রাখতেই আহনাফ সিরাতের দিকে তাকালো। আহনাফের চোখে চোখ পড়তেই সিরাতের অস্বস্তি লাগলো। দ্রুত চোখ সরিয়ে অন্যদিকেই তাকালো। নাদিয়া বেগম কিছু একটা বলতেই আহনাফ রাগে খাবার রেখে উঠে দাঁড়ালো। আহনাফের এমন কাণ্ডে সিরাত কেঁপে উঠল। তোমার কথা রাখতে বিয়ে করেছি, এখন আর কোনো কিছু আমার পক্ষে করা সম্ভব নয় মা। মিসেস নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠেই বললেন, বিয়ে যখন করলেই এখন সবার কাছে স্ত্রীর পরিচয় দিতে সমস্যা কি? আহনাফ বিরক্ত নিয়ে একবার সিরাতের দিকেই তাকালো। আহনাফের বিরক্ত মাখা নজর সিরাতের চোখে পড়েছে। আহনাফ পুনরায় মায়ের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে গম্ভীর কণ্ঠেই বলল, সবাইকে অনুষ্ঠান করে জানালেই স্ত্রীর পরিচয় পাওয়া যায় না। হয়তো সবাই জানবে এই মেয়েটা আমার স্ত্রী, তবে আমি মন থেকে কোনোদিন এই মেয়েকে স্ত্রী বলে মানতে পারবো না। মেয়েটা বিধবা, আর বিয়ের আসরে বিয়ে ভেঙে গেছে। সমাজে লোকলজ্জা থেকে বাঁচানোর জন্যই এই বিয়েটা করেছি, শুধুমাত্র তোমার কথা রাখতে। এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করা বেকার। কথাগুলো বলেই টেবিলের ওপর থেকে ফোন নিয়ে আহনাফ চলে গেল। আহনাফের কথাগুলো শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল। মিসেস নাদিয়া বেগমের মুখে হতাশার ছাপ। আসলে কি তিনি ভুল করলেন সিরাতের সাথে আহনাফের বিয়ে দিয়ে? মেয়েটাকে ভালো রাখার আশায় কি শেষ পর্যন্ত মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল? ভেবেছিল আহনাফ সিরাতকে বুঝতে পারবে, সিরাতকে সঠিক সম্মান দিতে পারবে, কিন্তু ছেলেটা যে সিরাতকে করুণার পাত্রী বানিয়ে দিল। নাদিয়া বেগম কোনো মুখে এখন সিরাতের সাথে কথা বলবেন? তিনি অনুতাপের চোখে সিরাতের দিকে তাকিয়ে কিছু বলতে নিতেই সিরাত বলে উঠল, উনি যখন চান না তখন কোনো অনুষ্ঠান করে আমাকে ওনার স্ত্রীর পরিচয়ে পরিচিত করা লাগবে না। উনি আমাকে বিয়ে করেছেন, এটাই অনেক, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। কথাগুলো বলে ম্লান হাসি দিল সিরাত। মন তার অসহ্য যন্ত্রণা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও মুখে ম্লান হাসি বজায় রেখেই বলল, আমি উপরের রুমে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না সিরাত, দ্রুত ওপরে চলে গেল। রোকেয়া বেগম চেয়ার টেনে বসেই বললেন, আমাদের আহনাফের জীবনটা ধ্বংস করে দিলে তুমি। নিজের মত ছেলের উপর চাপিয়ে দিলে, তাও এমন একটা অপয়া মেয়ের জন্য। নাদিয়া বেগম গম্ভীর চোখে রোকেয়া বেগমের দিকে তাকিয়েই বললেন, সিরাতের সাথে যা কিছু হয়েছে তাতে সিরাতের কোনো দোষ নেই। শুধু শুধু সিরাতকে দোষারোপ করা বন্ধ করো। কথাটা বলে নাদিয়া বেগম উঠে চলে গেলেন। তারও আর খাওয়া হলো না। সিরাত দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে, চোখ দিয়ে তার অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। উনি ঠিকই বলেছেন, বিধবা মানেই এই সমাজে তাদের কোনো মূল্য নেই। বেঁচে থাকা তাদের জন্য তিক্ততা, তার উপর আবার ভরা আসরে বিয়ে ভেঙেছে, যার কারণে আমি বিধবা। আমার আগে একটা বিয়ে ছিল, বিয়ের পর দিনই আমার স্বামী মারা যায়, যার জন্য সমাজ আমাকে দায়ী করে। সমাজের সবাই বলে আমি অপয়া, যার কারণে ভাগ্য এমন করছে আমার সাথে। উনি আমাকে বিয়ে না করলে হয়তো আমাকে সমাজের কথায় মরে যেতে হতো। উনি অনেক করেছেন আমার জন্য,
আর কিছুর প্রয়োজন নেই আমার, তেমন ভাগ্য নেই আমার যে স্বামীর কাছে পূর্ণ সম্মান পাবো। আমাকে বিয়ে করে সমাজে আমাকে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিয়েছেন, এটাই অনেক। উনি না হয় মন থেকে স্ত্রীর সম্মান নাই বা দিতে পারলো, এতে আমার কোনো দুঃখ নেই। কথাগুলো বলে হাত দিয়ে চোখের পানি মুছে নিল সিরাত। উঠে দাঁড়ালো। ভাগ্যতার সাথে যতই নিষ্ঠুরতা করুক না কেন, সে আর কষ্ট পাবে না। নিজেকে ধাতস্থ করে বেডের দিকে তাকালো। বেডে শুকনো ফুলের পাপড়ি পড়ে রয়েছে। সিরাত বেডের দিকে এগিয়ে গেল, পাপড়িগুলো কুড়িয়ে নিজের আঁচলে রাখলো, তারপর সেগুলো বারান্দায় রেখে দিয়ে আসলো। তারপর রুমে এসে বেড গুছিয়ে রাখলো। রুম পুরো গোছানো। রুম দেখে বোঝা যাচ্ছে আহনাফ খুব পরিপাটি। সিরাত লাগেজ থেকে একটা শাড়ি বের করে গোসলে চলে গেল। নিজের কেবিনে বসে রিপোর্ট দেখতেছিল আহনাফ, পরনে সাদা অ্যাপ্রন। খুব মনোযোগ দিয়ে এক রোগীর রিপোর্ট দেখতে আসে আহনাফ। তখন তার কেবিনে কেউ প্রবেশ করলো। চেয়ার টেনে আহনাফের সামনে বসেই বলল, দেশের বিখ্যাত হার্ট সার্জন মিস্টার আহনাফ চৌধুরী, যে কিনা অল্প বয়সে বেস্ট হার্ট সার্জনদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এত নামকরা ব্যক্তির বিয়ের খবর কেউ জানে না, গোপনে বিয়ে করেছে। আহনাফ চোখ তুলে সামনে তাকালো। তার সামনে এক হাস্যোজ্জ্বল মেয়ে বসে রয়েছে, যার মুখে লেগে রয়েছে হাসির রেখা। আহনাফ নির্বিকার কণ্ঠেই বলল, তুই এখানে? মেয়েটি জবাবেই বলল, কেন? আমাকে দেখে খুশি? মেয়েটিকে থামিয়ে আহনাফ বলল। ফালতু কথা কম বলে যা জিজ্ঞেস করেছি তাই বল। মেয়েটি হতাশার ভঙ্গিতেই বলল, আজকে আসছি আর এই হসপিটালে জয়েন করছি। আহনাফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, হাতে রোগীর রিপোর্ট নিয়েই বলল। আমাকে যেতে হবে রোগী দেখতে। বাসায় কি একসাথে যাবি? মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়িয়েই বলল। হুম। আহনাফ মেয়েটিকে নিজের কেবিনে অপেক্ষা করতে বলেই চলে গেল। ঘড়িতে 3টার কাঁটা ছুঁই ছুঁই। নাদিয়া বেগম ক্লান্ত দেহে সোফায় হেলা দিয়ে সিরাতকে ডাক দিল। নাদিয়া বেগমের কণ্ঠ শুনে সিরাত দ্রুত নিচে চলে আসলো। নাদিয়া বেগম অনেক আগে একটা কাজের জন্য বের হয়েছিলেন। এই দুপুরের গরমে তিনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। বাহিরে রোদের প্রখর অনেক। উনি কোথায় গিয়েছিলেন তা বাড়ির কাউকে জানায়নি। সিরাত এক গ্লাস পানি এনে দিল। তার এক মুহূর্ত দেরি না করে দ্রুত খেলেন তিনি। খালি গ্লাসটা সিরাতের হাতে দিয়েই বললেন, বুঝলে, রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম। এই গরমে অনেক সময় জ্যামে আটকে পড়ে থাকতে হয়েছে, তাই আসতে দেরি হয়েছে। দুপুরে খেয়েছো? সিরাত না সূচক মাথা নাড়ালো। নাদিয়া বেগম ব্যস্ত হয়ে বললেন, এখনো খাওনি কেন? সকালেও তো কিছু খাওনি। সিরাত নাদিয়া বেগমের ব্যস্ত হতে দেখে শান্ত কণ্ঠেই বলল, আসলে একা একা খেতে ইচ্ছে করছিল না, তাই আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আর আপনিও তো সকালে কিছু খাননি। নাদিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলেন। সকালে যে কাণ্ড হলো তারপর আর খাবার গলা থেকে কিভাবে নামে সিরাতকে খাওয়ার জন্য বলতে গিয়েও বলতে পারেনি। সিরাতের সাথে কথা বলতে তার অনেক অনুতাপ বোধ কাজ করছে। এমন সময় কারো কণ্ঠ শুনে নাদিয়া বেগম আর সিরাত পেছনে ফিরেই তাকালো। দরজার সামনে এক বয়স্ক লোক দাঁড়িয়ে বলল, এক গ্লাস ঠান্ডা পানি পাওয়া যাবে মা? তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে অনেক। নাদিয়া বেগম আশ্বাস দিয়েই বলেন, অবশ্যই রহিম চাচা, আপনি ভিতরে আসুন। সিরাতমা, একটু ওনাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। লোকটি ভেতরে এসে নাদিয়া বেগমের সামনে দাঁড়ালো। সিরাত ওপর নিচ মাথা নাড়িয়ে ঠান্ডা পানি নিয়ে আসলো। পানির গ্লাসে লোকটির হাতে দিতেই তিনি দ্রুত পানি পান করলো। দেখে বোঝা যাচ্ছে অনেক তৃষ্ণার্ত তিনি। পানি পান করেই বললেন, এত সময় পর শান্তি পেলাম। তাহলে মা, আমি বাড়ি গেলাম। দুপুরের খাবারের সময় পেরিয়ে যাচ্ছে। লোকটি তাদের গাড়ির ড্রাইভার। নাদিয়া বেগম বাধা দিয়েই বলেন, আজকে এখানে খেয়ে যান চাচা। লোকটি অসম্মতি জানিয়েই বলল, না মা, আগে একটা সিগারেট খাওয়া লাগবে, তারপর বাসায় যেয়ে শান্তি মতো খাবো। নাদিয়া বেগম বিরক্তি নিয়েই বলেন, বয়স তো অনেক হলো চাচা, এখনো কি সিগারেট খান? সিগারেট মানুষের অনেক ক্ষতি করে। লোকটি হাসি মুখেই বলেন, সবাই তো তাই বলে মা, কিন্তু সিগারেট ছাড়তে পারি না। সিগারেট ছাড়া যায় না। সিরাত বলে উঠল, সিগারেট খাওয়া ছেড়ে দেয়া যায়, কিন্তু
মনোবল লাগে। আমরা যদি ছাড়তে পারবো না তাহলে কখনো সেই জিনিসটা ছাড়া সম্ভব না। আর আমরা যদি জানি সিগারেট খেলে কি কি ক্ষতি হয় তাহলে খুব সহজেই সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। রহিম চাচা হাসি মুখেই বলেন, সিগারেট কোনো ক্ষতি করে না মা, আমার তো তেমন কোনো ক্ষতি হয়নি। সিরাত অমত পোষণ করেই বলল। হয়েছে, আপনি বুঝতে পারছেন না। রহিম চাচা অবাক হয়ে সিরাতের দিকে তাকিয়ে রইল। সে সিরাতের কথা বুঝতে পারল না, সে তো কোনো ক্ষতি দেখতে পারছে না। সিরাত বুঝতে পারলো না রহিম চাচা তার কথা কিছু বুঝতে পারেনি, তাই সিরাত বলল, আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন ফুসফুসে যায়। ফুসফুসে রয়েছে কোটি কোটি বায়ুথলি। এই বায়ুথলি দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে। ধূমপান ফুসফুসে বায়ুথলিকে ধ্বংস করে। একবার বায়ুথলি ধ্বংস হলে নতুন করে তৈরি হয় না। কোটি কোটি বায়ুথলি থাকায় আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু নীরবে ফুসফুসের ক্ষতি হতে থাকে। এর থেকে শুরু হয় শ্বাসকষ্টের রোগ। এই শ্বাসকষ্টের রোগ শুরু হলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সারও হতে পারে। শুধু ফুসফুসে না, আরও অনেক জায়গায় হতে পারে। শুধু ধূমপানের কারণে হার্ট অ্যাটাকও হতে পারে। প্রতি 2 জন ধূমপান খাওয়া ব্যক্তির মধ্যে একজন মৃত্যুবরণ করে ধূমপানের কারণে। একজন সিগারেট খাওয়া মানুষ সাধারণ মানুষের থেকে 8 থেকে 9 বছর কম বাঁচে। শেষ সিগারেট খাওয়া 20 মিনিটের মধ্যে হার্টবিট আর ব্লাড প্রেশার স্বাভাবিক হতে শুরু করে। আর 8 ঘন্টার মধ্যে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হতে শুরু করে। 48 ঘন্টার মধ্যে শরীর থেকে সব কার্বন মনোক্সাইড দূর হয়ে যায়, নাকের ঘ্রাণ আর মুখের স্বাদ ফিরে আসে। 72 ঘন্টার মধ্যে শ্বাসতন্ত্র প্রসারিত হওয়া শুরু হয়ে যায়, ফলে শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। 1 বছর পর হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই নেমে আসে। শুধুমাত্র মনোবল আর ক্ষতিকারক দিকগুলো মাথায় রাখলে খুব সহজে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। একশেষে কথাগুলো বলে থামলো সিরাত। রহিম চাচা সব বুঝতে না পারলেও অনেকটাই বুঝেছে। তিনি হাসি মুখেই বললেন, এখন থেকে তোমার কথা মাথায় রাখবো মা, এগুলো মনে থাকলে আমার আর সিগারেট খেতে মন চাইবে না। জেনে শুনে নিজের ক্ষতি করা বোকামি। তখনই কেউ বলে উঠল, বাহ, তুমি তো দেখি অনেক কিছু জানো। সিরাত দরজার দিকে তাকালো। দরজার সামনে আহনাফ আর একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আহনাফ মুগ্ধ নয়নে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। এত সময় মনোযোগ দিয়ে সিরাতের কথাগুলো শুনেছে সে। মেয়েটি সে সিরাতকে জড়িয়ে ধরলো। হঠাৎ এমন কাণ্ডে সিরাত থমকে গেল। মেয়েটি সিরাতকে ছাড়তেই নাদিয়া বেগম হাসি মুখে মেয়েটিকে জড়িয়ে ধরলো। সিরাত অবাক পানে সেদিকে তাকিয়ে রয়েছে। কে মেয়েটি? কেমন আছিস ফারিয়া? মেয়েটি নাদিয়া বেগমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়েই বলল। এই তো ভালো মামুনি। ফারিহা সিরাতের দিকে ইশারা করেই বলল। এই কি আহনাফের বউ? নাদিয়া বেগম হাসি মুখে মাথা নাড়লেন। ফারিহা উৎফুল্ল কণ্ঠেই বলল, আমি আগেই বুঝেছিলাম তুমি সিরাত। সিরাত সৌজন্যমূলক হাসি দিল। নাদিয়া বেগম সিরাতকে ফারিহার দিকে ইশারা করেই বলল, এই হলো তোমার ননদ, রোকেয়ার মেয়ে, আহনাফের ফুফাতো বোন। সিরাত ফারিহার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে মাথা নাড়ালো। আহনাফ এখনো এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সবাইকে তাড়া দিয়েই বলেন, সবাই খেতে আসো। বলেই তিনি রান্নাঘরে চলে গেলেন। সিরাতও নাদিয়া বেগমের সাথেই চলে গেল। ফারিয়া আহনাফের দিকে তাকিয়ে বলল, কিরে, ওখানে দাঁড়িয়ে থাকবি? আহনাফ আপন মনে কিছু একটা ভাবতেছিল। ফারিহার কথায় আহনাফের ভাবনায় ছেদ ঘটল। আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই আহনাফ ওপরে চলে গেল। ফারিহা আহনাফের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক ফালি নিঃশ্বাস ফেলে চলে গেল। খাবার টেবিলে নাদিয়া বেগম খাবার গুছিয়ে রাখছে। নাদিয়া বেগমের সাথে সাথে সিরাতেরও হাতে হাতে কাজ করছে। ফারিহা ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসতে বসতেই বলল, মামুনি, মা কোথায়? মাকে যে দেখছি না। তোর মা তার এক বান্ধবীর বাসায় গিয়েছে, চলে আসবে বিকালের মধ্যে। আমি বরং আহনাফকে ডেকে নিয়ে আসি। বলে চেয়ার ঠেলে উঠতে নিলে নাদিয়া বেগম বাধা দিয়েই বলল, তুই বস,
সিরাত গিয়ে ডেকে নিয়ে আসো। সিরাত আমতা আমতা করেই বলল। আমি থাক আপুই যাক। নাদিয়া বেগম গম্ভীর নয়নে তাকিয়েই বলেন। তুমি যাবে, যাও তাড়াতাড়ি আহানাবকে ডেকে নিয়ে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।